রাতভর বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে সুনামগঞ্জ, তলিয়েছে ঘরবাড়ি, দোকানপাট, পানিবন্দী লক্ষাধিক মানুষ, বিপদসীমার উপরে সুরমার পানি। বিএনপিতে রাতারাতি ব্যাপক রদবদল, দলের ভেতরে বাসা বেঁধেছে অস্থিরতা। পুনর্বিন্যাস চলমান প্রক্রিয়া বলছেন নেতারা, ব্যর্থতার দায় নয়, আন্দোলনের নতুন কৌশল। এবং কিছুতে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের ঢল। এবার ভূমধ্য সাগরে নৌকা ডুবে বাংলাদেশি সহ 11 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার 51। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। কোরবানির পশুর কাঁচা চামড়া মজুত ও কেনাবেচার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পোস্তায় আছেন সহকর্মী আলতাফ হোসেন এবং চট্টগ্রামের বিবিরহাটে আছেন কমল দে। শুরুতেই সরাসরি যাচ্ছি আলতাফের কাছে। আলতাফ, পোস্তায় আমরা গতকাল থেকে দেখেছি, বিশেষ করে গতকাল বিকেলের পর থেকে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু পোস্তায় ট্রাকে করে পিকআপে করে অনেক চামড়া এসেছে এবং সে চামড়া সংরক্ষণ এবং সংগ্রহের খবর যেটা আমরা দেখেছি যে সারা রাত পর্যন্ত কিন্তু সেই কাজগুলো চলেছে, অর্থাৎ চামড়া সংরক্ষণের যে প্রক্রিয়াজাতের যে কাজগুলো সেই কার্যক্রম কিন্তু সারা রাত চলেছে। এই মুহূর্তে আমরা দেখছি পোস্তায় আসলে বেশিরভাগ শ্রমিকরা এখন অবসর আছেন, কারণ হচ্ছে সারা রাত কাজ করেছেন এবং সেই চামড়াগুলো যেগুলো সংগ্রহ করেছেন সেগুলো কিন্তু লবণ মাখিয়ে ইতিমধ্যে আমরা দেখি সংরক্ষণ করে রাখা হয়েছে। গাদাগাদি করে সেই ট্যানারির ভিতরে কিন্তু চামড়াগুলো রাখা হয়েছে লবণ মাখিয়ে। এবং আমরা যেটি এখানকার ট্যানারির মালিক যারা আছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে নতুন করে আর কোনো চামড়া আসছে না। তবে রাজধানীর আশপাশে যে বিভিন্ন এলাকায় নতুন দ্বিতীয় দিনও যে সব এলাকায় কুরবানি হবে সেই কুরবানির চামড়াগুলো হয়তো আসতে পারে বলে তারা আমাদেরকে কিন্তু জানিয়েছেন। তবে গতকালকের যে চামড়াগুলো এসেছে সে চামড়াগুলো কিন্তু ইতিমধ্যে তারা প্রক্রিয়া করে লবণ মাখিয়ে তারা কিন্তু সংরক্ষণ করেছে। তবে গতকাল আসা এখনো বেশ কিছু কাঁচা চামড়া কিন্তু আছে। সেই চামড়া সেই চামড়াগুলো কিন্তু সকালেও কিন্তু তারা সংরক্ষণ করছেন। একই সঙ্গে খুচরা বিক্রেতারা কিন্তু খুচরা যারা বিশেষ করে মৌসুমী ব্যবসায়ী যারা, তারা কিন্তু একটা অভিযোগ দিচ্ছেন। তারা যেটি বলছেন যে আসলে যে দামে তারা চামড়াগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন সরকার নির্ধারিত মূল্যে, সেই দামে আসলে ট্যানারি মালিকদের কিন্তু তারা পাচ্ছেন না বলে সেই অভিযোগ কিন্তু মৌসুমী বা খুচরা ব্যবসায়ী তারা কিন্তু বলছেন। তবে এর অভিযোগের প্রেক্ষিতে কিন্তু মালিকরা যেটি বলছেন যে আসলে মৌসুমী ব্যবসায়ী যারা আছেন তারা আসলে চামড়ার যে বিষয়গুলো সেগুলো আসলে সঠিকভাবে জানে না। চামড়ার দাম নিয়ে বা চামড়া সংগ্রহ নিয়ে সঠিক দিক নির্দেশনা মৌসুমী ব্যবসায়ীরা আসলে জানেন না বলেই সেই অভিযোগটি তারা কিন্তু মালিকরা অস্বীকার করছেন। এই ছিল পোস্তায় চামড়া সংরক্ষণের সর্বশেষ খবর। চলে যাচ্ছি চট্টগ্রামের বিবিরহাটে আছেন সহকর্মী কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চামড়ার দর ছিল প্রতি পিস 500 থেকে 700 টাকা। সন্ধ্যার পর রাতে গিয়ে সে চামড়ার দর নেমে গেল 300 টাকায়। বিশেষ করে যারা গ্রাম অঞ্চল থেকে চামড়া বিক্রির জন্য এই শহরের আড়তগুলি আনতেছিলেন তাদেরকে ক্ষতির মুখে পড়তে হয়েছে। এবং যারা শহরের চামড়া বিক্রেতা ছিলেন তারা কিন্তু দিনের বেলা যারা চামড়া বিক্রি করতে পেরেছে তারা 400-500 টাকা পর্যন্ত দাম পেয়েছেন পাইকারি পর্যায়ে। এরপর যেটা আড়তদারদের কাছে এসে সেই দাম ছাড়িয়ে দেয় 700 টাকা। কিন্তু রাত যত বেড়েছে তত চামড়ার দাম কমেছে। এক্ষেত্রে যেমন চামড়া ব্যবসায়ীরা চেয়েছিলেন চামড়া আটকে রেখে দাম বাড়াতে, অপরদিকে তারা অন্যদিকে দাম না বাড়িয়ে বরঞ্চ কমিয়ে সস্তা দামে চামড়া কিনেছেন চট্টগ্রামের আড়তদাররা। তবে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল 4 লাখ পিস চামড়া, কিন্তু সে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এখন পর্যন্ত চামড়া আড়তদার সমিতি তথ্য হলো চট্টগ্রাম শহরে তাদের পক্ষ থেকে তারা 1.5 লাখ পিস চামড়া সংগ্রহ করেছে। স্বেচ্ছাসেবী সংগঠন গাউসিয়া কমিটি সংগ্রহ করেছে প্রায় 1 লাখ পিস, তার মানে 2.5 লাখ পিস। এবং আর অন্যান্য যারা ছোটখাটো ব্যবসায়ী আছেন তাদের কাছে আরও 50,000 পিস চামড়া জমা আছে। তাহলে 3 লাখ পিস চামড়ার কথা আমরা বলতে পারি, কিন্তু লক্ষ্যমাত্রা ছিল 4 লাখ। তবে চামড়া ব্যবসায়ীরা জানিয়েছেন আজকে কিছু চামড়া তারা সংগ্রহ করবেন, কিছু কোরবান হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্রাম অঞ্চল থেকে এখনো বেশ কিছু চামড়া কিন্তু এই শহরের দিকে আসছে, যেগুলো এখনো লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয়নি, এরকম স্তূপ করে আছে। কারণ সেগুলো হলো কি, যেহেতু রাতের বেলা তারা চামড়ার দাম একটু বেশি নেওয়ার জন্য মূলত তারা দামটি বাড়িয়েছিলেন, কিন্তু তারা কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন যেহেতু আড়তদাররা চামড়ার দাম বাড়াতে দেয়নি। তো বলা চলে
ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা অবধি চামড়ার দাম ছিল 300, 400, 500, কোনো কোনো ক্ষেত্রে 700 টাকা, কিন্তু সন্ধ্যার পর চামড়ার দাম নেমে যায় একেবারে 300 টাকায়, বা কোনো কোনো ক্ষেত্রে আরও কম দামে চামড়া কিনেছেন আড়তদাররা। তবে সে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এখন পর্যন্ত 3 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে চট্টগ্রামে, যেগুলো লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে, পরবর্তী পাঠানো হবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে। তো আমার কাছে এখন পর্যন্ত এ ছিল 4 লাখ লক্ষ্যমাত্রার বিপরীতে 3 লাখ লক্ষ্যমাত্রা চামড়া সংগ্রহ হয়েছে। দিনের বেলা চামড়ার দাম একটু চড়া থাকলেও রাতের দাম ছিল একবারে চামড়া কম, মাত্র 300 টাকা চামড়া বিক্রি হয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে চামড়ার বাজারের সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম রাজধানীর পোস্তা থেকে। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোরবানির বর্জ্য অপসারণে মাঠে আছে পরিচ্ছন্নতা কর্মীরা। সবশেষ খবর জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নিবিড় সাহা। আমরা যাচ্ছি তার কাছে। নিবিড়, আসলে গতকাল পশু কোরবানির পর থেকে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু সিটি কর্পোরেশনের, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু কাজ শুরু করেছেন এবং রাত 8টার মধ্যেই কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের শতভাগ এলাকায় কিন্তু আসলে যে কোরবানির যে বর্জ্য সেটি কিন্তু আসলে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আজকেও আমরা সকাল থেকে দেখছি যে আসলে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে তারা কিন্তু কাজ করছে। তবু আমি এখন আছি মিরপুর 10-এর বেনারসি পল্লীতে। সেখানে আমি দেখছি যে আসলে এই যে কোরবানির বর্জ্য কিছু সংখ্যক বাড়ির সামনে কিন্তু আমি দেখছি যে আসলে এই যে কোরবানির বর্জ্য গতকালের যে কোরবানির বর্জ্য সেটি কিন্তু এখনও রয়েছে। আমি কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, স্থানীয়রা আমাকে যেমনটি বলেছেন যে আসলে এই যে গতকাল যে কোরবানির বর্জ্য বেশ এলাকা থেকে কিন্তু বেশ কিছু কোরবানি হয়েছে এবং কোরবানির পর কিন্তু কিছু বর্জ্য নিয়ে গেলেও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এই জায়গাটিতে যে বর্জ্য দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আসলে নিয়ে যায়নি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। তবুও কিন্তু আমরা দেখেছি যে আসলে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কাজ করছে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে তারা। আমি এর আগে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেখানে দেখেছি আসলে যে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে তারা যে ময়লার যে ডিপোগুলো রয়েছে বিভিন্ন এলাকাগুলো থেকে নিয়ে যেখানে ময়লা ফেলা হচ্ছে সেখান থেকে ট্রাকে লোড করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো কিন্তু কাজ আমি সকাল থেকে দেখেছি যে আসলে বিভিন্ন এলাকায় তারা করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুর থেকে। 9টি কমিটি বিলুপ্তি, দলের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি, রাতারাতি ব্যাপক রদবদল বিএনপিতে, জল্পনা কল্পনা বাসা বেঁধেছে দলের ভেতরেই। কমিটি পুনর্বিন্যাসকে দলের নেতারা চলমান প্রক্রিয়া হিসেবে দেখলেও অনেকেই বলছেন সরকার পতনের আন্দোলনে ব্যর্থতার পেছনে নেতাকর্মীদের নিষ্ক্রিয়তাই মূল কারণ। তবে এই রদবদল যোগ্যদের মূল্যায়নের পাশাপাশি আগামী আন্দোলন কর্মসূচিতে গতি আনবে বলে মত বিএনপি নেতাদের। 28 অক্টোবরের পর ছন্দ হারানো বিএনপি গত 13 জুন বৃহস্পতিবার এক রাতে গুরুত্বপূর্ণ 4টি মহানগর সহ 9টি কমিটি ভেঙে দেয়। পরিবর্তন আনা হয় ছাত্র ও যুব সংগঠনের মধ্যেও। যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় ছাত্রদলের 260 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও নির্বাহী কমিটি সহ মিডিয়া সেল এবং কৃষক দলেও আনা হয় ব্যাপক রদবদল। কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় এমন সিদ্ধান্ত বলা হলেও মূলত সঠিক সময়ে ভূমিকা রাখতে না পারা আর নেতাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ করেছে হাইকমান্ডকে, এমন দাবিও করছেন বিএনপি নেতারা। আর এ কারণেই গত আন্দোলনে সফলতার ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় তারা। তবে নেতারা বলছেন ভিন্ন কথা। দীর্ঘদিন তো দলের কাউন্সিল হচ্ছে না, আর অনেকগুলো পোস্টও খালি আছে। আমি একজন পদধারী নেতা, আমি পদটা ধরে রেখেছি, কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছি না। আমার বয়সের টানে হোক, আমি নেগেটিভ অসুস্থতার কারণে, সে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকর্মীদের সাথে, সিনিয়রদের সাথে আলোচনা করে এই প্রক্রিয়াটা গ্রহণ করেছে। ব্যর্থতার দায়ে নয়, বরং নতুন করে আন্দোলনের কৌশল নির্ধারণ করে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই দলের মধ্যে এ পরিবর্তন। কর্মসূচিগুলো যারা ভালোভাবে পালন করেছেন তাদেরকে তো মূল্যায়ন দল করতে হবে, তাই না? আর যারা কিছুটা হয়তো বা ভূমিকা সেভাবে রাখতে পারেননি, দলকে তো সেই বিষয়গুলো দেখতে হবে, তাই না? একটা পলিটিক্যাল পার্টি তো হাওয়ায় চলে না, এটা তো এই সংগঠনগুলো নির্দিষ্ট মেয়াদের শেষ হলে পরে নতুন করে কমিটি করতে হয়, এটাই তো নিয়ম। ঈদের মাত্র দুদিন আগে এমন রদবদলে দলের ভেতরে অস্থিরতা বিরাজ করলেও বিএনপির শীর্ষ নেতারা মনে করেন পরবর্তী আন্দোলনে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে নতুন নেতৃত্ব।
আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। উজানে ঢলে ভাসছে সিলেট অঞ্চল। টানা বৃষ্টিতে সুনামগঞ্জের ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক তলে আছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেটের সুবহানীঘাট এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঘাট এলাকায় এই সুরমা নদীর পানি, এই পার্শ্ববর্তী যে সুরমা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সিলেট নগরীর অনেক জায়গায় পানি উঠে গিয়েছে। এই যে এখানে দেখছেন আপনি, এই এলাকার মানুষজন নৌকা দিয়ে চলাচল করছেন এবং নৌকা এই এলাকার এখন একমাত্র সম্বল হয়ে গিয়েছে, কারণ এই এলাকার সুবহানীঘাটের যে যতরপুর, মৌবন, উপকণ্ঠ আবাসিক এলাকা, শাহজালাল এলাকা এবং শাহজালাল উপশহর এলাকা সহ এই পুরো এলাকায় এখন পানির নিচে তলিয়ে গেছে। গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার আগে যে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছিল প্রায় 500 মিলিমিটারের উপরে। এই মুহূর্তে সুরমা নদী পাড়ি কারাইঘাটে 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেট সহ সুরমা নদীর 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুশিয়ারা নদীর 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিগাঙ্গও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সিলেটে সুরমা, কুশিয়ারা, সারিগাং এই 4টি নদী 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে সিলেটে বন্যা আশঙ্কা দেখা দিয়েছে। আমরা দেখেছি যে গত মাসের 29 তারিখ থেকে যে পাহাড়ি ঢল নামে, সেই পাহাড়ি ঢলের পরে ধীরে ধীরে কমতে থাকে পানি, আবার পানি বাড়তে থাকে। এই কারণে সিলেটের এই মুহূর্তে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, কানাইঘাট এই 4টি উপজেলা বিভিন্ন জায়গা, বিশেষ করে নির্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে এবং এই পানি যদি বাড়তে থাকে এবং আবহাওয়া অফিস এ পর্যন্ত যেটি আমাকে জানিয়েছে প্রায় 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে সকাল 9টা পর্যন্ত বিগত 27 ঘন্টায় এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই মুহূর্তেও কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না, যে কারণেই নদ নদীর পানি বাড়ছে। অন্যদিকে উজানে ভারতের যে চেরাপুঞ্জি, সেখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে মুষলধারে। সবকিছু মিলিয়ে সিলেট একটি বন্যার দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে বেশ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মোটামুটি এই ছিল যে সুরমা এবং কুশিয়ারা নদী এবং সহ 4টি নদীর যে 6টি পয়েন্টে বিপদের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় পানি উঠে গিয়েছে, তার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় 11 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ডুবে যাওয়া 2টি নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আরও 51 জনকে। পরে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উদ্ধারকৃতদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা প্রয়োজন বলে জানিয়েছে গণমাধ্যমটি। 2015 সাল থেকে ভূমধ্যসাগরে 20,000-এর বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা নিবন্ধন করেছে জাতিসংঘ। ভারতের নয়াদিল্লিতে তীব্র দাবদাহের জেরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য মতে প্রতি ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে গরম বাতাস বইছে। গরমের তীব্রতায় বাইরে বের হলেই বাসিন্দারা মাথা ও শরীর ঢেকে বের দিচ্ছেন। দিল্লি সহ দেশের উত্তর পশ্চিম এবং কেন্দ্রীয় অঞ্চলগুলোয় স্বাভাবিকের চেয়ে জুন মাসে বেশি তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সোমবার দেশটিতে স্থানভেদে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর আরও বলছে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার শিকার হচ্ছে ভারতবাসী। এই ছিল সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ। এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।